পাহাড়ের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সহিংসতা তদন্তে কমিটি গঠনের কথাও জানান তিনি। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে প্রশাসন, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সাথে মতবিনিময়ে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দুই জেলার পরিস্থিতি এখনো থমথমে। রাঙ্গামাটিতে বহাল রয়েছে ১৪৪ ধারা। শনিবার দুপুরে হেলিকপ্টারে করে রাঙ্গামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তারা। বিদেশ থেকে পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে দাবি স্থানীয় সরকার উপদেষ্টার। পাহাড়ের সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পরে খাগড়াছড়িতে স্থানীয় রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিন উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে দুই জেলার পরিবেশ। 20 সেপ্টেম্বরের রাঙ্গামাটির ঘটনাটা নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে এবং ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। যে এই শহরের আমরা পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়, সকল গোষ্ঠী মিলে এই শহরের সম্প্রীতি রক্ষা করব। আমরা সকল ঐক্যমত হয়েছে যে আসবে তার বিরুদ্ধে সকলে মিলে কঠোর অবস্থান নেব আমরা। যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের জেরে দুই জেলায় বন্ধ রয়েছে দোকান, গণপরিবহন ও নৌ চলাচল। অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফও। রেশপিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে, সেই সঙ্গে দেশকে অশান্ত করার ষড়যন্ত্রও থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে জানিয়েছেন তিনি। সকালে ফেনীর ছাগলনাইয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো জেলায় সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। অল্প কিছু স্থানীয় সমস্যা হয়েছে, সেটাই বড় করে প্রচার করা হচ্ছে। 3 জেলার ইন্টারনেট সেবা নির্বিঘ্ন রয়েছে বলে জানান উপদেষ্টা। বন্যা দুর্গতদের পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে বলেও জানান তিনি। ছাগলনাইয়ার পর ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। তো এই বিষয়টি সহিংস পরিস্থিতিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপটিক্যাল ফাইবার কাটা পড়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বিভিন্ন কারণে কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাধাগ্রস্ত হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। তারা বলছে, তবে পাহাড়ে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিটিআরসি আরও জানিয়েছে, বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের সময় সামিট কমিউনিকেশন ও বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ে। এতে রবির 150টির মধ্যে 16টি টাওয়ার বিচ্ছিন্ন হয়। শুক্রবারই সচল করা হয় 14টি টাওয়ার। আর রাঙ্গামাটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নানান কারণে টেলিটকের 29টি টাওয়ার অচল রয়েছে। দুই জেলাতেই কেবল ক্ষতিগ্রস্ত ও বিদ্যুৎ সংকটে কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে, যা পুনঃসংযোগে কাজ চলছে। বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিটিআরসি। 24শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন ২৭শে সেপ্টেম্বর। পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক পট পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাইডলাইনে পাকিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে, তবে দেখা হবে না
নরেন্দ্র মোদীর সঙ্গে। দুপুরে এসব তথ্য দেন তৌহিদ হোসেন। এবার জাতিসংঘের অধিবেশনে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। 24 সেপ্টেম্বর 57 জনের প্রতিনিধি দল নিয়ে 3 দিনের সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্ব দরবারে এক নতুন বাংলাদেশকে পরিচয় করে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের অধিবেশনে আমাদের কাছে একটি বিরাট সুযোগ বিশ্ব দরবারে এই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের জন্য। 3 দেশের প্রধানমন্ত্রী ছাড়াও জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে এ যাত্রায় দেখা হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এই সময় এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সংঘাতে তৃতীয় দেশের ইন্ধন নয়, অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখছে ঢাকা। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুগুলো তুলে ধরা হবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা। যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে। সকালে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে ঢাবি প্রক্টর এসব তথ্য জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেল বুধবার চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। বরগুনার মানসিক প্রতিবন্ধী এই যুবক হত্যায় সৃষ্টি হয় আলোড়ন। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে দোষীদের চিহ্নিত করে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে প্রক্টর সাংবাদিকদের জানান, এই ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে হলের নতুন প্রভোস্টকে। বলেন, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তদন্ত কমিটি হবে, আপনারা জানেন প্রক্রিয়াটা। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয়ভাবে গঠিত হবে। তদন্ত কমিটির কাজ চলমান থাকবে এবং প্রক্রিয়া হলো তদন্ত কমিটির সুপারিশ সিন্ডিকেটে উত্থাপিত হবে, সেখানে একটা ট্রাইব্যুনাল হবে, এই প্রক্রিয়া চলবে। এই সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেটা সকল দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। ডাকসুর সক্রিয় করার বিষয়েও কথা বলেন তিনি। আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে যেতে চান না। আমরা চাই অতি দ্রুত ডাকসু কার্যক্রম চালু করতে, বাট এতে আরও অনেক বৃহত্তর গোষ্ঠীর সাথে আলাপ আলোচনার দরকার আছে। আমরা সেই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। ছাত্রলীগ ছাড়া ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসব বিষয়ে ভিসির সঙ্গে বৈঠক করেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র নেতৃত্ব তৈরি না হলে জাতীয় নেতৃত্বও তৈরি হবে না। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা জানান ফখরুল। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান সংকট রাজনৈতিক ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। পাহাড়ের সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে, তবে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। বিরাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালে, এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ। কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়।
ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জে বিএনপি স্মরণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন আশেপাশের এলাকার নেতাকর্মীরাও। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, জনগণের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে। আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। আগামীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। সবাই ঐক্যবদ্ধ হলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, না হলে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সভায় বক্তারা বলেন, সরকারের ক্ষমতা ব্যবহারের জবাবদিহিতা থাকতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের নির্যাতনের কাহিনী এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ ভাবনা উঠে আসে আলোচনা সভায়। সেখানে বিভিন্ন পেশার মানুষ তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। ওখানে বলা হয় যে আমি হচ্ছি রাষ্ট্রদ্রোহী, আমি দেশদ্রোহী। সরকার কতগুলো এক্সট্রিম এক্সাম্পল সেট করে সো দ্যাট সবাই ভয় পায়। অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদরাও। বলেন, রাজনীতিবিদদের দম্ভ দেখাতে হয় না, তার প্রমাণ বিগত সরকারের পতন। রাজনীতিবিদরা সৎ ও শিক্ষিত না হলে পরিবর্তন বা সংস্কার সম্ভব নয়। তারা বলেন, রাজনীতিবিদরা নিঃস্বার্থভাবে কাজ না করলে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠবেই। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাহাসের মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে, এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান, সমাজে গ্রহণযোগ্য, অর সামাজিক জায়গা থেকেও যদি আসে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিভক্তির রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারলে ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সংস্কার সম্ভব, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ঠিকভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে, তাদের অবশ্যই দায়িত্ব আছে, তাদেরকে তাদের করণীয় করতে হবে, কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদেরও করণীয় করতে হবে। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার থেকে গণতান্ত্রিক ধারায় দ্রুত ফিরবে বলে আশা করেন আলোচকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারালয়ে মানুষ যেন হয়রানি না হয়, গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠান, এতে যোগ দেন বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, বিগত সরকার গায়েবী ও ঢালাও মামলার যে সংস্কৃতি শুরু করেছিল সেখান থেকে বের হতে হবে। গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল, আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে, অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, বিগত সরকারের দোষরা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোষর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয়ে চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। তার দাবি, ৫ আগস্টের পর কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি, যার কৃতিত্ব অন্তর্বর্তী সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী 2 মৌসুমে পোশাক রপ্তানির আদেশ 10 থেকে 18% কমার আশঙ্কায় শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগী গোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। আর শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার পাশাপাশি আলোচনার তাগিদ শ্রমিক নেতাদের। নানা চড়াই উতরাই পেরিয়ে গত 4 দশকে রপ্তানি খাতে শীর্ষে তৈরি পোশাক শিল্প। তবে ছাত্র আন্দোলন ও বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। এর সাথে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের কারণে আবারও শঙ্কায় এই শিল্প। আশুলিয়া, গাজীপুর ও সাভারে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে। তবে ঠিক সময়ে বেতন বোনাস দেওয়া সহ ন্যায্য দাবি পূরণ হলে শ্রমিক অসন্তোষ হতো না বলে মনে করেন নেতারা। আন্দোলনের কারণে রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা। মজুরিটা দেওয়া হয়, ওভারটাইমটা, সেটা নির্ধারিত সময়ে দিতে হবে আইনানুগ। 7 কর্মদিবসের মধ্যে, ক্যালেন্ডার মান্থ শেষ হওয়ার 7 কর্মদিবসের মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে পরবর্তী ডেটে এটা দেওয়া এনশিওর করতে হবে। কোনো কারণে শ্রমিকের একটু লেট অ্যাবসেন্টের কারণে, 5 মিনিট 2 মিনিট লেটের কারণে কর্তন করা যাবে না। 3 নম্বর হচ্ছে তাদের টিফিন বিলটা যেটা দেয়া হচ্ছে খুবই অপ্রতুল। বিজিএমইএ বলছে, চলমান পরিস্থিতির কারণ শ্রমিক অসন্তোষ নয়, বরং স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই শিল্প ধ্বংসের পায়তারার অভিযোগ তাদের। সংকট সমাধান না হলে পাশের দেশে ক্রয়াদেশ চলে যাওয়ার শঙ্কায় তারা। যে অর্ডারটা এর মধ্যে হতে পারত, সেই অর্ডারগুলো 15 থেকে 18% অর্ডার আমাদের যে সমস্ত মালিকদের সাথে কথা হচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 3 মাসের অর্ডার কিছুটা হলেও কমে গেছে বা চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলোর সিকিউরিটি এবং সেফটি যদি দিতে পারেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের উপরে জোর দিয়ে মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে এই ফ্যাক্টরিগুলো একটু চালাই। বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজী টায়ার, বেক্সিমকো সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা ও ধ্বংসযজ্ঞ দেশের জন্য বড় অর্থনৈতিক ক্ষতি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। বলেন, এতে যেসব ব্যাংক ঋণ দিয়েছে তাদের ঝুঁকিতে পড়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়েছেন। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সচিব। এ সময় পোশাক শিল্পে অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধনের কথাও জানান তিনি। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে বেসরকারি সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসি। এতে পোশাক শিল্পে অস্থিরতা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। বলেন, আন্দোলনরত শ্রমিকদের 25 দফা দাবির অনেকগুলো যৌক্তিক, আবার অনেকগুলোই অযৌক্তিক। নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে মালিক ও শ্রমিক পক্ষের সমান সুযোগ নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। এ সময় গাজী টায়ার, বেক্সিমকো সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সচিব। বেক্সিমকো যে শিল্প পার্ক, সেখানে কিন্তু আমরা প্রচুর ডেনিম আমরা তৈরি করতাম, যেটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে একদম সুতা থেকে আপনার ইয়ার্ন থেকে শুরু করে আমাদের ফ্যাব্রিক্স পর্যন্ত এখান থেকে আসতো, যেটা গার্মেন্টসের সাপ্লাই হতো।
এবং এখান থেকে কিন্তু আপনার ফ্যাব্রিক্স কিন্তু এক্সপোর্ট হতো। তো এই জায়গায় কিন্তু এরকম আরও অনেক প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়ে গেছে, এটি কিন্তু আমার ইকোনমিক ড্যামেজ। এখানে যে ব্যাংক থেকে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে সেই ব্যাংকের জন্য যেমন রিস্কি, এখানে হাজার হাজার শ্রমিকরা তারা কর্মহীন হয়ে গেছে এবং এটি কিন্তু আমার ইকোনমিতে কিন্তু একটা ড্যামেজ হয়ে গেছে। পোশাক খাতে অস্থিরতায় কাদের ভূমিকা রয়েছে সে বিষয়েও ইঙ্গিত দেন তিনি। গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে প্রতিবেশী কোনো দেশের ইন্ধন আছে কিনা আমি ইতিমধ্যে বলেছি, ইন্ধন তো অবশ্যই আছে। এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, তাহলে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। অনেকটা সময় হয়তো আমরা জিওপলিটিক্যাল ইস্যুতে এই বাইরের ইন্ধনগুলোকে আমরা হয়তো বা ওইভাবে অ্যাড্রেস করতে পারিনি। সচিব আরও বলেন, পোশাক খাত অস্থিতিশীল থাকলে শ্রমিক, মালিক, শিল্প ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার পাওনা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান সচিব। শ্রম অধিকার এখানে পদে পদে লঙ্ঘিত হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।